দেখো, এটি আমাজন রেন ফরেস্ট, যেখানে প্রায় প্রতিদিন বৃষ্টিপাত হয়। আবার এটিকে দেখো আতাকামা মরুভূমি, যেখানে প্রায় 400 বছর ধরে কোনো বৃষ্টিপাত হয়নি, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আবার এটি দেখো সুগভীর সমুদ্র, এটি সুউচ্চ পর্বতশৃঙ্গ, যেখানে -60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিরাজমান। আবার দেখো এককোষী ব্যাকটেরিয়া থেকে বহুকোষী বৃহত্তম তিমি দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় পৃথিবীতে প্রায় 8.5 থেকে 9.7 মিলিয়ন প্রজাতি আছে। আজও বহু প্রজাতি জানতে পারিনি আমরা। তাহলে সূচনা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আজকের আমাদের বিষয় হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় বা চ্যাপ্টার 1-এ আছে। তাহলে জীবন এবং তার বৈশিষ্ট্যের থেকে আমরা প্রথমেই জানবো কি না জীবের সংজ্ঞা। তাহলে জীবের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে জীবের সংজ্ঞায় আমরা কি পাবো? দেখো, জীবের সংজ্ঞা বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে বা জীব বলে। যেমন ক্লাস 8-এ তোমরা পড়ে এসছো কোষ চ্যাপ্টারে যে জীবের বা জীবনের ভৌত আধারই হচ্ছে প্রোটোপ্লাজম। এবার দেখবো আমরা কি না জীবের বৈশিষ্ট্য। তাহলে যদি দেখি 1-এ প্রজনন, 2-এ বিপাক, 3-এ উত্তেজিতা, 4-এ পরিব্যক্তিতা, 5-এ জৈব অভিব্যক্তি, 6-এ অভিযোজন, 7-এ বৃদ্ধি, 8-এ জরা ও মৃত্যু। এই বৈশিষ্ট্যকে যার মধ্যে লক্ষ্য করা যায় তাকে আমরা বলবো জীব, আর এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে লক্ষ্য করা যায় না তাকে বলবো আমরা জড়। তাহলে বৈশিষ্ট্যগুলো এবারে আলোচনা করছি আমরা। ওইটা জীবের ধারে লিখে দিবে আর জড়তে লিখবে এই বৈশিষ্ট্যগুলো যার নেই সেটা হচ্ছে জড়। তাহলে দেখো এবারে যদি 1-এ ধরি আমরা, তাহলে প্রথমে কি পাই আমরা? প্রজনন।
জীবের বৈশিষ্ট্য জীব সৃষ্টি। জীবের বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য জীব সৃষ্টি। প্রতিটি জীব তার নিজ প্রতিলিপি বা বংশধর রেখে যায়। যেমন ধরো একটা নির্দিষ্ট সময়ের পরে যদি মানুষের বংশবিস্তার না হয়, তাহলে একদিন পৃথিবীর বুক থেকে সমস্ত মানুষ হারিয়ে যাবে। কারণ মানুষের যদি বংশবিস্তার না করে মানুষেরা, তাহলে একদিন সমস্ত মানুষ জরা হবে এবং বৃদ্ধ হবে এবং মারা যাবে। তারপরে নতুন জন্মের মানুষ আর আসবে না, পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে। যেমন ধরো পরিবেশে কোনো সময় ডাইনোসরাস ছিল, তারা বংশবিস্তার বা অভিযোজিত ঠিকভাবে হতে পারেনি বলে পৃথিবীর বুক থেকে তারা হারিয়ে গেছে। তারপরে 2 কি আছে দেখো, বিপাক। প্রত্যেক জীবদেহে বিপাক ক্রিয়া সম্পন্ন হয়। প্রত্যেক জীবদেহে বিপাক ক্রিয়া সম্পন্ন হয়। যেমন ধরো প্রত্যেক জীবের ক্ষেত্রে শ্বসন যেমন একটি বিপাক ক্রিয়া, আবার আমাদের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে রেচন একটি বিপাক ক্রিয়া, এগুলো আমাদের মধ্যে সম্পন্ন হয়। তাহলে এটাও একটি জীবের বৈশিষ্ট্যর মধ্যে পড়ে। তারপরে দেখো 3 কি আছে না, উত্তেজিতা। তাহলে দেখো উদ্দীপকের প্রভাবে প্রত্যেক জীব সাড়া দেয়, প্রত্যেক জীব সাড়া প্রদান করে। তাহলে এটাকে বলা হচ্ছে উত্তেজিতা। যেমন ধরো লজ্জাবতী লতায় যদি তুমি হাত দিয়ে দাও বা স্পর্শ করো, তাহলে লতাটি আপসে মুড়ে যায়, পাতাগুলি মুড়ে যাবে, এটা তার একটি উত্তেজিতা। অথবা তোমার মধ্যে যদি, তোমার শরীরের মধ্যে যদি কোনো মশা বসে বা মাছি বসে, তোমার সেটাকে তাড়াতে চাইবে, তাহলে এখানে মশা বা মাছিটা হচ্ছে উদ্দীপক এবং তুমি সাড়া প্রদান করছো ওটা তাড়ানোর জন্য। তাহলে এটাই হচ্ছে উত্তেজিতা অবস্থা। তারপরে দেখো 4 কি আছে, 4 আছে পরিব্যক্তিতা। পরিব্যক্তিতা জীব বিবর্তনের অন্যতম হাতিয়ার। পরিব্যক্তি হচ্ছে জীব বিবর্তনের অন্যতম হাতিয়ার। তাহলে দেখো জীবের পরিব্যক্তি ক্ষমতা আছে, জীবের পরিব্যক্তি ক্ষমতা আছে। জড়ের নেই। জিন বা আমাদের মধ্যে কি থাকে, জিন থাকে, ক্রোমোজোম থাকে জীবের মধ্যে। জিন বা ক্রোমোজোমের আকস্মিক অপরিবর্তনীয় রূপান্তরকে পরিব্যক্তি বলে। তারপরে 5 আমরা কি পাচ্ছি না, জৈব অভিব্যক্তি। 5 পাচ্ছি আমরা জৈব অভিব্যক্তি।
দেখো জৈব অভিব্যক্তির ফলেই সরল জীব থেকে ক্রমশ জটিল জীবের উৎপত্তি হয়েছে। জটিল ও উন্নত জীবের উৎপত্তি হয়েছে। যেমন প্রথমে পৃথিবীতে এককোষী জীবের আবির্ভাব হয়েছে, সেখান থেকে বহুকোষী জীবের আবির্ভাব হয়েছে ক্রমান্বয়ে অভিব্যক্তির মাধ্যমে। জড়ের মধ্যে জৈব অভিব্যক্তি লক্ষ্য করা যায় না। জড়ের মধ্যে জৈব অভিব্যক্তি লক্ষ্য করা যায় না। তাহলে 6-এ আমরা কি পেয়েছি? 6-এ পেয়েছি অভিযোজন। কি পেয়েছি? অভিযোজন। পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে অভিযোজন বলে। যেমন দেখো অভিযোজিত হওয়ার ফলে বিভিন্ন প্রাণী আজও পৃথিবীতে বেঁচে আছে, বা বিভিন্ন জীব আজও পৃথিবীতে বেঁচে আছে। ডাইনোসরাস পৃথিবীতে অভিযোজিত হতে পারেনি বলে পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে, বা বর্তমানে কিছু প্রাণী বিপন্ন প্রজাতির যে সমস্ত উদ্ভিদ আছে বা প্রাণী আছে, সেগুলো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে না বা অভিযোজিত হতে পারছে না বলে তারা আজকের হারিয়ে যেতে বসেছে পৃথিবীতে। যেমন ভারতীয় রেড পান্ডা। তারপরে দেখো 7-এ কি আছে? বৃদ্ধি। দেখো আমরা যখন মাতৃগর্ভ থেকে ছোট শিশু আকারে জন্ম নিই, বা একটি বীজ যদি মাটিতে পুঁতে দাও তুমি, সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে শিশু চারা গাছ, ক্রমান্বয়ে সেটি বড় হবে। এটি হচ্ছে জীবের একটি প্রধান বৈশিষ্ট্য, বৃদ্ধি। এটাকেই বলা হচ্ছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি জীবের অন্যতম বৈশিষ্ট্য। বৃদ্ধি জীবের অন্যতম বৈশিষ্ট্য। যাতে জীবের আকার, জীবের আকৃতি, আয়তন ও শুষ্ক ওজন বৃদ্ধি পায়। দেখো এখানে লিখতে পারো জড়ের কোনো অভিযোজন নেই। এখানে লিখতে পারো জড়ের কোনো বৃদ্ধি নেই।
এবার 8 কি, জীবন চক্র। জীবন চক্র দেখো জীব মাত্রই জীবের বিভিন্ন দশা দেখা যায়, বিভিন্ন দশা জীবনে দেখা যায়, বিভিন্ন দশা জীবনে দেখা যায়। জীবনে দেখা যায়। যেমন ধরো আমাদের জীবনচক্র যদি লক্ষ্য করি তাহলে শৈশব, কৈশোর, যুবক এবং বার্ধক্য, এই 4টি দশা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে জড়ের কোনো জীবনচক্র নেই, জীবনচক্র নেই। তাহলে এবার দেখবো আমরা জীবের উৎপত্তি 3। তাহলে জীবের উৎপত্তি, জীবের উৎপত্তি দেখো আজ থেকে প্রায় 430 কোটি বছর আগের পাওয়া পাথর থেকে বিজ্ঞানীরা জীবনের বা জীবের উৎসের সন্ধান পায়নি, কিন্তু 370 কোটি থেকে 330 কোটি বছর পূর্বে বিজ্ঞানীরা সায়ানোব্যাকটেরিয়া মাইক্রোফসিল পেয়েছে, সায়ানোব্যাকটেরিয়ার ফসিল পেয়েছে। তাই বিজ্ঞানীরা মনে করেন যে 370 কোটি বছর পূর্বেই জীবের উৎপত্তি হয়েছিল, এবং সেটা প্রথমে জলে হয়েছিল। তাহলে দেখো জীবন সৃষ্টির দেখো ওপারেন, এই যে ওপারিনের বক্তব্য হলো যে জীবের আদিম পৃথিবীতে সরল যৌগগুলি থেকে ধীরে ধীরে অধিকতর জটিল যৌগ সৃষ্টি হয়েছিল এবং বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক রশ্মির বিকিরণের ফলে জৈব যৌগের উৎপত্তি হয়েছিল। তিনি ধাপগুলি দেখিয়েছেন, যে ধাপগুলি তিনি দেখিয়েছেন প্রথমে কি না দেখো জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থা, সেখান থেকে জীবন সৃষ্টির আদি যৌগসমূহ, সেখান থেকে জীবন সৃষ্টির আদি যৌগসমূহ, তারপরে কোয়াসার ভেট বা মাইক্রোস্ফিয়ার, তারপরে প্রোটোসেল, জীবনের নানা আদি অবস্থা, তারপরে জীবনের নানা আদি অবস্থা, তাহলে এই ধাপগুলির মাধ্যমে ওপারেন দেখিয়েছেন যে এই ধাপগুলির মাধ্যমে এইভাবে জীবনের উৎপত্তি হয়েছে।